আমরা বিগত দিনে দেখেছি, বিগত সরকার স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে, শেখ হাসিনা স্বয়ংকে দেখেছি যে তার মুখের ভাষাই ছিল দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য, একটা পরিবেশকে বিনষ্ট করার জন্য যথেষ্ট। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। তো এখন লক্ষ্যটা আসলে কি, আমাদের লক্ষ্য কি আর অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য কি? আমরা মনে করি এই জুলাই মাস, আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি চলছে, মাত্র একটি বছর গেল, মাত্র একটি বছর। কিন্তু এই মাত্র একটি বছরে, গত বছরের জুলাই আগস্টে মানুষের মধ্যে যে স্বপ্ন ছিল, মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধতাটা ছিল, সেই জায়গাটা মোটামুটি ভালোভাবে চির ধরে গেছে। এই চির ধরার ক্ষেত্রে দায়ভার কাকে নিতে হবে? দায়ভার আসলে নিতে হবে আমার ইন্টারিম এই গভর্নমেন্টকে, এবং এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তাকে দায়ভার গ্রহণ করতে পারবে। এখন দেখেন অল্প বয়সী ছেলেরা তারা রাজনৈতিক দল গঠন করেছে, তরুণরা রাজনৈতিক দল। পৃথিবীর ইতিহাসে এরকম তরুণরা অনেক কিছুই করেছিল। ফিডেল ক্যাস্ট্রো বা চে গুয়েভারা তারা যখন কিউবান রেভলিউশন করেছিল, তাদের বয়স কত ছিল? এদের সমান বয়স ছিল বা এদের চেয়ে অনেক সময় কম বয়স ছিল। কিন্তু সব কথার শেষ কথা যেটা হচ্ছে, একটা রাজনৈতিক পরিপক্কতার যে বিষয় রয়েছে, একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জায়গা আছে, একটা সেই জায়গাটায় একটা চরম ঘাটতির জায়গা আছে। সেই চরম ঘাটতির জায়গা থেকে আমাদের এই যে তরুণ নেতৃত্বে যে এনসিপি, তারা ভুল করতেই পারে, কিন্তু তাদের দরকার ছিল একটা মেন্টরশিপের। আমার মনে হয় সামগ্রিক একটা সমস্যা ঘটছে ল্যাক অফ মেন্টরশিপের। এই মেন্টর তাদের কে হওয়ার কথা? যিনি তাদেরকে উৎসাহ দিয়েছিলেন তোমরা একটা রাজনৈতিক দল করো, ঠিক আছে, যিনি একই সাথে দায়বদ্ধ এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ যে খাদে পড়ে গেছে, সেই খাদ থেকে তুলে এটা গণতান্ত্রিক বাংলাদেশের আমাদের পৌঁছতে হবে। সেই গণতান্ত্রিক বাংলাদেশে পৌঁছানোর যে কঠিন রাস্তা এবং পিচ্ছিল রাস্তা, সেই রাস্তায় তাকে কাণ্ডারির ভূমিকা পালন করবার কথা ছিল। কিন্তু সেই কাণ্ডারির ভূমিকা পালন করতে গিয়ে দেখা যাচ্ছে যে তিনি নিজেই আরেকটা দোকান খোলার জন্য উৎসাহ দিয়েছেন, অর্থাৎ আরেকটা রাজনৈতিক দল, মানে আরো একটু প্রতিদ্বন্দ্বিতা, আরো বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই গত এক বছর অবস্থানের সংস্কৃতি না, এই রাস্তাটা কত মানে প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গা চলে গেছে। রাস্তা স্মুথ হয় নাই, রাস্তা আরো অন্ধকার হয়েছে। এতটাই অন্ধকার হয়েছে যে আমি বা আপনি এখন ফোরকাস্ট করতে পারবো না যে আমরা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা পাবো সেটা আমরা ফোরকাস্ট পাবো না। এখন নানা রকম ঘটনা ঘটছে। ধরেন লালমনিরহাটের পাটগ্রামে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাতে দেখা গেল যে জামাতের আমির রিয়াকশন দিয়ে দিচ্ছেন। কি দিয়ে দিচ্ছেন? এই যে পাটগ্রামে যদি এরকম ঘটনা ঘটে তাহলে এইরকম পরিস্থিতির মধ্যে দেশে ইলেকশন কেমনে হবে, ইলেকশন সম্ভব না দেশে, ঠিক আছে। আবার দেখবেন যে যৌথ বিবৃতি ছিল সেই লন্ডন বৈঠকের পরে, সেই যৌথ বিবৃতির মধ্যে কিন্তু একটা কথা ঢুকানো আছে, পুশ করা আছে। একটি শব্দ হচ্ছে যথার্থ, আর একটি শব্দ হচ্ছে অগ্রগতি। অর্থাৎ যথার্থ অগ্রগতি যদি সাধিত না হয় তাহলে তার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। ফলে এইভাবে করে একটা কমপ্লেক্স। কিন্তু সেই সময় তো বিএনপি এই যৌথ বিবৃতিতে বেশ উৎসাহিত ছিল বা উচ্ছ্বসিত ছিল। বিএনপি উচ্ছ্বসিত হয়েছে, সেটা বিএনপি কেন উচ্ছ্বসিত হয়েছেন সেটা বিএনপি নেতৃত্ব কিন্তু বলবেন, সেটা আমি বলবো না, ঠিক আছে। কিন্তু আমি কি ভেবেছি বা আমার পার্টি কি ভেবেছে, আমার পার্টি আমরা ভেবেছি, আমার প্রথমত বিষয়টা হচ্ছে হ্যাঁ এটা নিশ্চয়ই বরফ গলা দরকার, ঠিক আছে, নিশ্চয়ই হচ্ছে একটা আলোচনা করা দরকার, পরিবেশটা চেঞ্জ হওয়া দরকার। খুব টক্সিক সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছিল আর কি লন্ডন বৈঠকের আগে। যেমন জাপানে গিয়ে তিনি বলে বসলেন, আমরা প্রত্যেকই রাজনৈতিক দল, বাম ডান সমস্ত রাজনৈতিক দল যেখানে বলছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, 25 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তিনি জাপানে গিয়ে বলে বসলেন যে বিএনপি ছাড়া আর কেউ চায় না, একটি দল এভাবে করে বিএনপিকে ইঙ্গিত করলেন। এটার মধ্যে যে টক্সিসিটি ছড়ায় গেল পলিটিক্সে, সেটা নিরসন হওয়া দরকার। আচ্ছা রুবেল ভাই, গোপালগঞ্জের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? গোপালগঞ্জের ঘটনা যে আলোচনা যে জায়গায় শুরু করেছিলাম, যেখানে আপনি টেনে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন, না মানে আমি ওইটার সাথে কানেক্ট করে বলছি, হ্যাঁ, যে ল্যাক অফ মেন্টরশিপের কারণে, রাজনৈতিক পরিপক্কতা এবং রাজনৈতিক প্রজ্ঞাহীনতার কারণে এটি একটি রীতিমতো ভুল অ্যাপ্রোচ ছিল। পদযাত্রা করলে সমস্যা হতো না, কারণ আমি দেখেছি ভিডিও যে ছাত্রদলের বিশাল মিছিল হয়েছে গোপালগঞ্জ শহরে, ঠিক আছে, মাসখানেক আগে, সেটা সমস্যা হয়নি। জামাত ইসলাম সেখানে একাধিক সমাবেশ করেছে, সেখানে সমস্যা হয়নি। কিন্তু যখন আপনি মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রা কর্মসূচির নাম বদল করে ফেলবেন, এবং একই সাথে যে বিদেশে থাকা যে বিভিন্ন ইনফ্লুয়েন্সার রয়েছেন যারা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের ঘটনাগুলোতে তারা ঘি ঢালেন, ঠিক আছে, কখনো কখনো আগুনে ঘি ঢালেন কিংবা ঘির মধ্যে আগুন ঢালেন তারা, তো এই লোকগুলো যে এই ধরনের কথাবার্তা বলেছেন যে একেবারে টুঙ্গি পড়া যেতে হবে,
মাজার শেখ মুজিবুর রহমানের কবর ভাঙচুর করতে হবে, এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে তো তারা হচ্ছে সাধারণ মানুষকে হচ্ছে গিয়ে বা ওইখানকার স্থানীয়দেরকে উত্তপ্ত করেছেন। কি কি হয়েছে আমরা সবাই দেখেছি, কিন্তু প্রশ্ন হলো এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আগামীতে আসলে কোনো নির্বাচন বা অন্য কোনো রাজনীতির অন্য কোনো ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা? যা কিছু ঘটছে তার একটা অন্তর্নিহিত লক্ষ্য থাকতে পারে, এবং যে লক্ষ্য হচ্ছে যে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মানুষের কাছে বিশ্বাস করাতে হবে যে এই পরিবেশের মধ্যে নির্বাচন সম্ভব না। তো সেটার জন্য নানা ধরনের ঘটনা ঘটানোর দরকার। সেক্ষেত্রে আমরা বারবার বলেছি যে যারা দায়িত্বে থাকেন তাদের হচ্ছে গিয়ে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তাদের রাজনৈতিক ভাষা থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা দায়িত্বশীলতার দরকার ছিল। আমরা বিগত দিনে দেখেছি, বিগত সরকার স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে, শেখ হাসিনা স্বয়ংকে দেখেছি যে তার মুখের ভাষাই ছিল দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য, একটা পরিবেশকে বিনষ্ট করার জন্য যথেষ্ট। তো ঠিক একই রকম যদি আমরা ওই পুরনো রাজনীতিকে বাদ দিচ্ছি, পুরনো বন্দোবস্ত বাদ দিয়ে নতুন বন্দোবস্তের কথা বলছি, নতুন বন্দোবস্ত যদি আগে জিনিসের কপি হয়, ঠিক আছে, কপি করে পেস্ট হয়, তাহলে সেটা নতুন বন্দোবস্ত নয়। ঠিক আছে, মানে উত্তেজনার খোরাক জোগাড় করে আপনি অনেক হাততালি পেতে পারেন, কিন্তু আপনাকে তো দায়িত্বশীলভাবে একটা পরিবেশ তৈরি করতে হবে। কারণ এই যে পলিটিক্সের বর্তমান যে জায়গায় আমরা আটকে গেছি সেখান থেকে আবার বের হতে হবে। সে বের হওয়ার জন্য খুব সহনশীলতা দরকার, রাজনৈতিক সহাবস্থান দরকার।